যে ধরনের শর্ত দেওয়া হয়েছে এটাই যুক্তিযুক্ত এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষা করে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে আচরণ হওয়া উচিত, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের পরে এই দীর্ঘ পথ পরিক্রমা এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা সম্মানজনক একটা পজিশন নিতে পেরেছে। এই জন্য ডেফিনেটলি বাংলাদেশের বর্তমান সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ দিতে চাই। আমাদের খুবই যৌক্তিক দাবি যে কারাদণ্ডপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা তাকে ফেরত দিতে হবে, কারণ তিনি বাংলাদেশের সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ করেছেন। একটা উপযুক্ত আদালতে তার শাস্তি হয়েছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গ সহ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে একটা নিরাপদ আশ্রয়ে রয়েছে ভারতে। তো ভারত যেখানে আমাদের প্রতিবেশী এবং তারা দাবি করেন যে তারা একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, তারা আইনের শাসনের কথা বলেন, সেখানে একজন মানবতা বিরোধী অপরাধী তার রাষ্ট্রে যখন আশ্রিত থাকেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক চাইলে সেই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে সেখানে আদালত কর্তৃক ঘোষিত যে মানবতা বিরোধী অপরাধী তাকে প্রত্যর্পণ করা উচিত। সেটা তারা করছে না, তারা নানান বাহানায় এটাকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এটা বাংলাদেশের জন্য একটা মেজর ইস্যু। একই সাথে বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন দেশপ্রেমিক তরুণ ছিলেন ওসমান হাদি, তাকে হত্যা করার পরে নিরাপদে তার হত্যাকারীরা তার দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে বসে আছেন। বাংলাদেশে অপরাধ করে সহসাই ভারতে চলে যাওয়া এবং সেখানে নিরাপদে আশ্রয় লাভ করা, এই যে আমাদের দেশের অপরাধীদের একটা নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ভারত, এইটা একটা সুপ্রতিবেশীর আচরণ নয়। সুতরাং বাংলাদেশ যে স্ট্যান্ডটা নিয়েছেন যে এই সমস্ত অপরাধীদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করা উচিত এবং সেটার পরে আমরা সফরের চিন্তা করব, এটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু ভারতের দিক থেকে যে তাড়াহুড়োর কথা যেটা বলছেন, সেটা হতে পারে যে তারা বাংলাদেশকে নানানভাবে প্রলুব্ধ করা, নানান প্রস্তাবের ফাঁদে ফেলার চেষ্টা করা, যাতে করে বাংলাদেশ এই যে একটা সার্বভৌম সত্তার উপরে, স্বাধীন সত্তার উপরে দাঁড়ানোর চেষ্টা করছে, যাদের ভিত্তিতে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম এই নীতি অক্ষুণ্ণ রেখে আমরা সম্পর্ক চাই এবং সেই সম্পর্কের ভিত্তি হবে এক দেশ আরেক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, দুইটা দেশই তাদের আত্মমর্যাদা নিয়ে সম্পর্ক বজায় রাখবে। খুবই ন্যায়সঙ্গত চাওয়া, আধুনিক বিশ্বের যে কোনো দেশে এই সম্পর্কটাই চায়। সেখানে ভারত তাদের সঙ্গে আমাদের পানির হিস্সা, তারা আমাদের সে অধিকার দিবে না। আমার বর্ডারে তারা ইচ্ছা মতো পাখির মতো গুলি করে মানুষ মারবে, কাঁটাতারে ঝুলিয়ে রাখবে। তারা আমার দেশে তাদের দেশের নাগরিককে পুশিং করবে। এখন পরিস্থিতি তো পাল্টে গেছে। বাংলাদেশের ভারতের যে সীমান্ত এলাকায় দেখবেন যে এখন শুধুই পোশাকধারী বর্ডার গার্ড, বিজিবি যেটা বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের বর্ডারকে শুধুই পোশাকধারী বর্ডার গার্ডরাই গার্ড দিচ্ছে না, সীমান্তবর্তী বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন এক একজন বিজিবির সদস্য, এক একজন বর্ডার গার্ডের দায়িত্ব পালন করে, যে কারণে তারা পুশিং করতে গেলে ভারতীয় নাগরিকদের ধরে নিয়ে এসে পতাকা বৈঠক করছে সাধারণ জনগণ বিজিবি সহায়তায়। ফলে এইটা একটা বিষয়। বাংলাদেশের একেবারে টপমোস্ট কিলার, গণহত্যাকারী শেখ হাসিনা থেকে শুরু করে হাদি হত্যাকারী, এমনকি প্রফেশনাল কিলার বা প্রফেশনাল সন্ত্রাসী, সবার জন্যই ওই দেশ কেন অভয় আশ্রয় স্থল হলো? সেই প্রশ্নের উত্তরটা তো তাদের অনুধাবন করতে হবে যে বাংলাদেশের সব অপরাধীদের জন্য ভারতই কেন তাদের সবচেয়ে অভয় আশ্রয়। এটা তারা উপলব্ধি যদি করে তাহলে উত্তর পেয়ে যাবে। বাংলাদেশ কি চায়? আমার দেশের অপরাধী যাদের, আমার দেশে যাদের আদালতে মামলা আছে এবং বিচার কার্যক্রম চলছে, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের ন্যায়সঙ্গত বিচার আমরা করব, সেই সুযোগটা আমাদের থাকতে হবে। আজকে খুব সিম্পল একটা বিষয় ভাবেন তো, যে ভারতে এরকম একটা গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে ভারতের সরকার গণহত্যা চালালো এবং ভারতের কোনো শাসক বাংলাদেশে এইভাবে এসে আশ্রয় নিল, বাংলাদেশ সরকার আশ্রয় দিল, আর ওইখানে গণ অভ্যুত্থান পরিবর্তে নতুন কোনো সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো, তারা কি মানত বাংলাদেশে তাদের একজন এরকম গণহত্যাকারীকে আশ্রয় দিলে? এইটা তাদেরকে ভাবতে হবে। শুধু একতরফাভাবে তারা আমাদের সন্ত্রাসীদের, আমাদের গণহত্যাকারীদের, আমাদের দেশে ফ্যাসিবাদ করে যারা পালিয়ে যাবে তাদের জায়গা দিবে, আমাদের সমস্ত অধিকার থেকে বাণিজ্যিক, পানি সব থেকে বঞ্চিত করবে, আবার তারা আমার দেশের রোগী দিয়ে ব্যবসা করবে, আমার দেশের ক্রেতা নিয়ে ব্যবসা করবে, তাদের ব্যবসা চাঙ্গা রাখবে, আমার দেশে তারা সব কিছু তাদের মতো করে রপ্তানি করবে, তাদের দেশের লোক এই দেশে
অবৈধ এবং বৈধ দুইভাবে এইখানে থাকবে এবং তারা চাকরি বাকরি করবে, ব্যবসা করবে, আর আমার দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও তারা ওইখান থেকে আমার দেশে ঠেলে লোক পাঠাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে প্লট তৈরি করবে যে এই দেশের নাগরিক বলে যাতে পাঠিয়ে দেওয়া যায়, সেটা আমাদের মানতে হবে। আর ওর সুরাহা যখন না হয়, ন্যায়সঙ্গত সম্মানজনক আলোচনাটা অন্তত শুরু না হয় বা কোনো রকম আশ্বাস না পাওয়া যায়, সেই অবস্থায় তারা ইনভাইট করবে। আর আমার দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশপন্থী রাজনীতির এই যুগে আমাদের প্রধানমন্ত্রী বা সরকারের এই রকম উচ্চ পর্যায়ের তারা যদি ওইখানে যায়, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা সেটা লুণ্ঠিত হয়, ভূলুণ্ঠিত হয়। আমরা ওই চেতনাকে এইভাবে লুণ্ঠিত হতে দিতে চাই না, যেটা উপলব্ধি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার, তার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই নীতিতে যারা কাজ করছেন তারা। এইটা বাংলাদেশের আপামর জনসাধারণের যারা বাংলাদেশপন্থী তাদের সমর্থন পাচ্ছে। জি, শাহাদাত হোসেন শান্ত, আবার আসবো আপনার কাছে। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, এই যে বর্তমান পরিস্থিতিতে দিল্লিকে দেয়া শর্ত, এই শর্তগুলো কি আসলে রাজনৈতিক কৌশল, নাকি আপনি এটিকে প্রকৃত জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখতে চান? আপনার কাছে কোনটি মনে হয়? ধন্যবাদ। এইটা তো ঠিক বেসিক্যালি মিউচুয়ালি এক্সক্লুসিভ না, একটা হলে যে আরেকটা হতে পারবে না সেরকম তো না, এটা একটা আরেকটার সাথেই সম্পর্কযুক্ত। দেখুন, যে ঘটনাটা আমাদের মাথায় রাখতে হবে যে দুটো জায়গাতেই একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। একটা তো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কের ক্ষেত্রে পলিটিক্যাল যেই সিচুয়েশনের মধ্যে আমরা যেটা ছিলাম গত 15-16 বছর, সেখানে তো একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন এসেছে। সেখানের পরিবর্তনটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং যতদিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল তার উপরে ভারত যেভাবে ইনফ্লুয়েন্স খাটাতে পারত, এবং সেই অনির্বাচিত সরকারও যেহেতু তার পেছনে আসলে জনভিত্তি বা লেজিটিমেসির যে জায়গাটা সেটা নেই, তার ক্ষমতায় টিকে থাকার জন্য হচ্ছে কি সে ভারতের উপরে যেভাবে নির্ভরশীল থেকেছে সে, এইটা তো জুলাই পরবর্তী বাস্তবতার তো সিচুয়েশনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা যে সরকারটা দেখছি নির্বাচিত হবার কারণে তার একটা সিগনিফিক্যান্ট লেজিটিমেসি আছে, তার শক্ত অবস্থান নেবার জায়গা আছে, এবং তার যেহেতু হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো ধরনের নির্ভরশীলতার প্রশ্ন নেই, সে জায়গা থেকে হচ্ছে গিয়ে সে তার সমস্যা, সে তার যে অবস্থান সেই অবস্থানটা নিতে পারছে। এইটার ফলে যেটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে আপনি যদি দেখেন যে দাবিগুলো দেওয়া হয়েছে, আপনি তো এইখানে অন্যায্য বলে কিছু দেখবেন না। এটা তো অ্যাবসলিউটলি কারেক্ট দ্যাট হচ্ছে কি আপনার দেশের অবস্থানের জন্য, আপনার দেশের সামনের দিকে এগিয়ে থাকার জন্য, আপনার দেশের যেই পররাষ্ট্রনীতি সেটার জন্য এই দুইটা প্রস্তাবিত বা দুইটা শর্তই তো হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। বাট এগেইন যে কথাটা যেটা বললাম যে একটা তো আরেকটা ঠিক পরিপূরক না। অ্যাট দ্য সেম টাইম সেটা তো ভারতকে এক ধরনের মেসেজ দেওয়া, এবং এই মেসেজ দেওয়ার জায়গায় যে বাংলাদেশ পৌঁছাতে পেরেছে সেটা তো একটা বড় অর্জন। এবং সেই ক্ষেত্রে সেকেন্ড যে পরিবর্তনটা, যে আমরা তো একই সাথে এইটাও আমাদের একটু মাথায় রাখতে হবে, ওভারঅল জিওপলিটিক্যাল অর্ডারে তো একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। আমরা যেটা দেখেছি যে একই সাথে হচ্ছে গিয়ে আমরা যে ওভারঅল যে একটা হেজিমনি গ্লোবাল অর্ডার ইউএস কেন্দ্রিক যেটা দেখেছি, সেই জায়গাটায় উইকনেসের জায়গা চলে এসেছে, চীন সামনের দিকে চলে এসেছে, এবং বাংলাদেশের সামনে সম্পর্ক তৈরি করবার জন্য আরও অনেকগুলো রাষ্ট্র চলে এসেছে, যে রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশ সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে। আপনি হচ্ছে গিয়ে বাণিজ্যের যে ঘাটতিগুলো আছে সেগুলো মেটানোর জায়গা থেকেই দেখুন, আপনি হচ্ছে গিয়ে সামরিক শক্তির ক্ষেত্রে পারস্পরিক সহায়তা যেটা, সেই সহায়তা তৈরি করবার জায়গাগুলো থেকেই দেখুন যে আপনি এসেনশিয়ালি গত 15-16 বছরের যে অ্যাবসলিউট নির্ভরতা সেই জায়গা থেকে আপনি সরে আসছেন। এবং যখন আপনি এই সরে আসছেন, এই যে গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা রাষ্ট্রেরই তো এটা একটা কূটনৈতিক দায়িত্ব যে এইটা থেকে আমি বেস্ট পসিবল রেজাল্টটা আমি হচ্ছে গিয়ে কীভাবে নিতে পারি। এবং সেই ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে এই শর্তগুলোকে আপনি লেভারেজ পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চান, আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাট একটা আরেকটাকে হচ্ছে গিয়ে কোনোভাবেই কন্ট্রাডিক্ট করছে। এটা অবশ্যই ন্যায়সঙ্গত যে অবস্থান, কিন্তু যেটা বলছিলাম যে এখানে এই হিসাবগুলো অফকোর্স অবশ্যই আছে। কারণ এটার সাথে জাস্ট আমি একটা, যেহেতু আপনি বোধহয় একটা প্রশ্ন করতে যাচ্ছেন, আপনি যে কথাটা বলছিলেন যে কেন ভারত বারবার চাচ্ছে, কারণ এই যে জিওপলিটিক্যাল অর্ডারের চেঞ্জ, বাংলাদেশ যে হচ্ছে বিকল্প মানে যেই সম্পর্কগুলো তৈরি করবার চেষ্টা করছে, সেটা অবশ্যই ভারতের জন্য একটা কনসার্নের বিষয় হয়ে যাবে। হয়তো সেটাকে মাথায় রেখে এই ধরনের একটা চেষ্টা হয়তো ভারত করছে। আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে, এই দাবিকে যুক্ত করে কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানকে তিনি অ্যাড্রেস করেছেন অত্যন্ত রূঢ় এবং অহংকারী। তার এই মন্তব্য নিয়ে আপনি কি বলবেন? দেখুন,
এগেইন মানে উনি ওনার মন্তব্য করতে পারেন, কিন্তু আমরা যে কথাটা, আমরা যখন আমাদের অবস্থানটাকে দেখবো, আমরা তো বিনা শিক্ষিত চেহারা মানে যেই চোখ, সেই চোখ দিয়ে তো আমি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দেখবো না। আমি তো হচ্ছে গিয়ে ভারতের যে অবস্থান সেটার দিক থেকে দেখবো না, আমি দেখবো আমার দেশের পার্সপেক্টিভ থেকে এই অবস্থানটাকে আমি কিভাবে হচ্ছে গিয়ে আমি এক্সপ্লেইন করতে পারি, বা এভাবে এটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে ওনার কাছে এটা রূঢ় মনে হোক বা যাই মনে হোক, তাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় আমাদের খুব একটা বদার করার বা সেটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু যায় আসে না। কারণ উনি তো এই ধরনের কথাবার্তা এই প্রথম বলছেন তা তো না। আমরা তো হচ্ছে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই উনার যে অবস্থান, সেই অবস্থানটা তো আমরা বিভিন্ন সময় শুনে এসেছি, এবং উনি তো হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানকে বিভিন্ন সময় যেভাবে প্রশ্নবিদ্ধ করেছেন, উনার বক্তব্য উনি যা বলেছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার এই বক্তব্য আমাদের জন্য আসলে কিছুই ম্যাটার করে না। কারণ আমরা অবস্থানটা নিচ্ছি আমাদের জায়গা থেকে, এবং সেখানে আমি যেটা বললাম যে সেই জায়গাটা থেকে যদি রূঢ় মনে হয় তাহলে ভালো, আমরা একটা স্ট্যান্স নিতে পেরেছি। কোয়েশ্চেনটা হচ্ছে যেটা দেখতে হবে যে এই জায়গা থেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি অ্যাচিভ করে নিয়ে আসতে পারছি, সেই জায়গাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবার আসবো আপনার কাছে আসিফ মোহাম্মদ শাহান। মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি শুরু থেকে বলেছিলেন যে বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন জোটে যোগদান করতে যাচ্ছে বা হয়তো বা করবে, বিভিন্ন জোটের সাথে যুক্ত হবে। এখন এই যে ভারতের সাবেক হাই কমিশনার বিনা শেখরের যে মন্তব্যটা নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থানকে অত্যন্ত রূঢ় এবং অহংকারী বলছেন, আমাদের পাশের দেশ আমাদের সম্পর্কে কেমন ধারণা রাখলে এ ধরনের মন্তব্য করে? আসলে কি মনে হয় আপনার, কেন তারা পাশের দেশ, প্রতিবেশী দেশ সম্পর্কে এমন একটি মন্তব্য করেন? এটা সম্ভাব্য কারণ তো এটাই হতে পারে, সবাই আমরা বুঝতে পারি যে তারা এতদিন পর্যন্ত বাংলাদেশকে দেখেছে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে, এবং তাদের সাবসার্ভিয়েন্ট মনে করতো। তারা মনে করতো বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি তাদের সাথে কোঅর্ডিনেট করে করবে, কোঅর্ডিনেশনের কথা বলেছে। কিন্তু আমরা তো জানি যে কোনটা কোঅর্ডিনেশন আর কোনটা সাবঅর্ডিনেশন। তো সুতরাং তারা চাইবে বাংলাদেশকে যেভাবে শেখ হাসিনার রেজিমের সময় বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে ইচ্ছা মতো ব্যবহার করেছে, বাংলাদেশ কোথায় যাবে, কার সাথে কথা বলবে, কোন অস্ত্র কিনবে, কোথা থেকে আমদানি করবে, সব কিছু ভারত ঠিক করে দিত হাসিনা সরকারকে। বাংলাদেশ যখন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, এইটা তাদের কাছে দুর্বিনীত মনে হচ্ছে। কিন্তু এটা তো আমার আত্মমর্যাদার প্রশ্ন, আমার অধিকারের প্রশ্ন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, যেটা অ্যাগেইন প্রশ্নটা আসবে যে আসলে সার্বভৌমত্বটা কি? সার্বভৌমত্বটা হচ্ছে আমি আমার রাষ্ট্রের প্রয়োজনে আমার সিদ্ধান্তটা আমার নিজের নেবার ক্ষমতা। সুতরাং কোথায় আমার কল্যাণ, কোথা থেকে আমি আমার দেশের জন্য ভালো করতে পারবো, সেই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমার আছে। কিন্তু ভারত এটা দেখে অভ্যস্ত না। তারা মনে করতো আগের সময় যেটা হতো যে সকল সিদ্ধান্ত তাদের কাছ থেকে ভেটিং হয়ে আসতো, তারা যেভাবে বলতো সেই বাংলাদেশের তদানীন্তন সরকার শেখ হাসিনা যারা ক্ষমতা জবরদখল করে বসেছিল তারা সেইভাবে সিদ্ধান্ত নিত। এখন তাদের এরকম জমিদারি যখন চলে যাচ্ছে, তখন বাংলাদেশ যখন বলছে যে না, আমাদেরকে বর্ডার কিলিং বন্ধ করতে হবে, খুনিরা যারা পালিয়ে আছে তাদেরকে ফেরত দিতে হবে, আমাদের ইন্টারেস্টের সাথে যেগুলো সম্পৃক্ত সেগুলো তোমরা আগে দাও, তারপরে তোমাদের সাথে আমরা বসবো, এটা তাদের কাছে দুর্বিনীত মনেই হতে পারে। কিন্তু এটা হচ্ছে আমার নিছক এবং নির্দোষ একটা অধিকারের দাবি মাত্র। আচ্ছা, এই জায়গা তো আমি আপোষ করতে পারবো না। মোহাম্মদ তাজুল ইসলাম, আমি এই প্রসঙ্গে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে যে আমরা ভারতের এই বলয় থেকে হয়তো মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং সামনেও করে যাব, কিন্তু সেই সাথে সাথে আমাদের দেশের উপর মার্কিন কোনো আধিপত্য যদি থেকে থাকে, সেইটার বিষয়ে আপনি কি বলবেন? যে কোনো চুক্তি বা যে কোনো কারণে আমাদেরকে অন্য কোনো দেশের কোনো ক্ষমতার প্রভাব আমাদের দেশে আমরা এখন দেখতে পাই বা দেখতে পেতে যাচ্ছি কিনা? না, দৃশ্যমান তো কোনো কিছু নেই। আমার কথা হচ্ছে যে মনে রাখতে হবে, আমাদের মানে এই সরকার যারা ক্ষমতায় আছেন তারাও কিন্তু বলছেন সবার আগে বাংলাদেশ। আমার বাংলাদেশের যে কোনো শাসক গোষ্ঠী বা যে কোনো নেতা, তিনি যখন যে কোনো সিদ্ধান্ত নেবেন সেখানে বিবেচ্য হবে সবার আগে বাংলাদেশের ইন্টারেস্ট, বাংলাদেশের জনগণ, রাষ্ট্রের স্বার্থ। সেক্ষেত্রে যদি মার্কিন আধিপত্যবাদও থাকে এখানে, ডেফিনেটলি আমরা কোনো আধিপত্যবাদের কাছে তো মাথা নত করবো না, বা সেই বলয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র কথামালার বিষয় নয়। দেখুন, আমাদেরকে সুকৌশলে কাজ করতে হবে। বৃহৎ প্রতিবেশীর পাশে বা বৃহৎ রাষ্ট্রগুলোর বলয়ের মধ্য থেকে ক্ষুদ্র রাষ্ট্র কিভাবে তার আত্মরক্ষা করতে পারে, কিভাবে তার পররাষ্ট্র নীতিকে ব্যালেন্সড করে চালাতে হয়, সেটা বাংলাদেশ এখন সেদিকে যাচ্ছে, সেগুলো করার চেষ্টা করছে। আমাদের সামরিক নির্ভরশীলতার জায়গা যদি ধরেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কতটুকু নির্ভরশীলতা আমাদের খুব সামান্যই। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাইন্ড করতে পারে, লেভারেজ কী আছে সেগুলো বিবেচনা করে আপনি যদি বিকল্প লেভারেজের দিকে যান, বাণিজ্যের ব্যাপার, আপনি বাণিজ্যের বিকল্প রুট খুঁজবেন। আপনি আমাদের যে সমস্ত অনাবিষ্কৃত জিনিস আছে, আমাদের বে অফ বেঙ্গল আমাদের বড় লেভারেজ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামীতে বে অফ বেঙ্গল একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে। বে অফ বেঙ্গলের সমুদ্রের নিচে যে মাটি, তার নিচে সামুদ্রিক খনিজ সম্পদ,
সিতে সি এর ব্লু ওয়াটার ইকোনমি যেটা, সেটা মাছ আছে, অন্যান্য জিনিস আছে। আর সাগরে যে নেভিগেশন, যেটা আগামীর বিশ্বের বাণিজ্যের প্রধানতম রুট হতে যাচ্ছে বা হতে পারে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল, সেই জায়গাগুলোকে যদি আমি প্রপারলি অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমার অর্থনীতিতে একটা আমরা আপলিফ্ট করতে পারবো। বাংলাদেশ সিঙ্গাপুরের পর্যায়ে যেতেই পারে। তো সেইভাবে যদি আপনি অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারেন, দেখুন ইরান এত অপ্রেসড ছিল, কিন্তু এক হরমুজের পুরে তার যে কর্তৃত্ব, সেটা যখন সে ধরে রাখলো, তখন দেখা গেল তার পারমাণবিক বোমার চেয়ে এটা বড় লিভারেজ তার জন্য। সেটা দিয়ে সে গোটা দুনিয়াকে নাকানি চুবানি খেতে পারছে। এখন ভবিষ্যতে বাণিজ্যিক রুট হিসাবে পূর্ব এশিয়ার সাথে, মধ্যপ্রাচ্য অথবা পশ্চিমের দেশগুলোর সাথে আপনি যদি মালাক্কা স্ট্রেইটে কোনো কারণে কোনো বাণিজ্য জাহাজ চলাচলের বিঘ্ন সৃষ্টি হয়, তখন অবধারিতভাবে অনিবার্য বাণিজ্য রুট হবে বাংলাদেশের এই বে অফ বেঙ্গল। তো সেইটাকে যদি আমি লেভারেজ হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে আমি দুনিয়ার যে কোনো আধিপত্যবাদের নাকপাশ থেকে আমার রাষ্ট্রকে মুক্ত রাখতে পারবো। আচ্ছা, একইভাবে ধরেন ভারত বৃহৎ শক্তি, তাদের অনেক সামরিক শক্তি আছে, দেশও বড়। এই বৃহৎ প্রতিবেশীর পাশে বাংলাদেশকে যে উড়িয়ে দিবে মুখ কথায় কথা তারা যেটা বলে, সেটা সম্ভব না। কারণ আমাকে আমার ক্ষুদ্র রাষ্ট্রের আত্মরক্ষার অনেকগুলো লেভারেজ আছে, আমার অনেকগুলো স্ট্রং পয়েন্ট আছে, যেগুলো ভারত চাইলেই উড়িয়ে দিতে পারবে না। সেগুলো দিয়ে বাংলাদেশকে আগ্রাসী হবার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশ কখনো ভারতে আক্রমণ করবে আমরা কখনো এটা ভাবছি না। আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব, আমি আমার দেশের জনগণের স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পারবো। এটা করার জন্য যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে, তাহলে আমার লেভারেজগুলোকে ব্যবহার করতে হবে। আচ্ছা, সেই জায়গাতে আমাকে শক্ত অবস্থান নিতে হবে। যেমন ধরেন আমাদের উত্তরবঙ্গের যে চিকেন স্নেক, সেটা কিন্তু আসলে রেটরিক না, এটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের জন্য একটা লেভারেজ। তো বাংলাদেশ সেই লেভারেজগুলো অতীতে কখনো ব্যবহার করতে পারেনি, নতজানু পররাষ্ট্রনীতির কারণে অথবা বশংবদ সরকার থাকার কারণে। কিন্তু বাংলাদেশ সেই জায়গা থেকে জুলাই বিপ্লবের পরে বেরিয়ে এসছে। জি। এখন এই নির্বাচিত সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শুরু করেছে, কেবল এটা শুরু। সুতরাং আমাদের সামনে বহুদূর যাবার সুযোগ আছে। কোনো পরাশক্তি আমাদের নাগপাশে আবদ্ধ করতে পারবে না, যদি আমার সরকার প্র্যাগম্যাটিকভাবে বুদ্ধিমত্তার সাথে এই কাজগুলো করে। অ্যাগেইন, আমরা কারোর সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি না, আগ্রাসী হচ্ছি না, আগ্রাসী কোনো কিছু করার প্রয়োজন নেই। আমি আমার জনগণকে সুরক্ষা দিব, আমার ভূখণ্ডকে